যখন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই শিল্পী সমাজ বলতে যে যাদের কথা বলছে এই খণ্ডিত অংশ, তাদের যিনি নেতা তিনি মানুষ হত্যা করিয়েছেন গুলি করে, তারপরে ভাঙাচোরা মেট্রো রেল দেখে সেখানে গিয়ে তিনি কান্নাকাটি করেছেন। মানবতার বিরুদ্ধে যে অপরাধ মাস কিলিং যেটা শেখ হাসিনা সরকার করেছে, সেটার পক্ষে তারা একটা অবস্থান নিয়েছে। তারা নিজেদেরকে লোভ লালসা দ্বারা এমনভাবে নিজেদেরকে কলুষিত করেছেন যে তারা অন্ধকারের মানুষ হয়ে গেছেন। তারা যখন আলো খুঁজতে গেছেন নিজেরা ওই অন্ধকারের ভেতরে হারিয়ে গেছেন, তারা কোনো আলো দেখতে পাননি। আমাদের সব পেশাজীবীরা সরাসরি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। সমাজে এর প্রভাব কি? শিল্পীরা সাধারণত সংবেদনশীল মানুষ হয়ে থাকেন। সেই শিল্পীরা কিভাবে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের বিপক্ষে অবস্থান নিলেন, কিভাবে তারা গণহত্যায় উস্কানি দিলেন বা সমর্থন জানালেন, এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো স্টার নিউজ রুমে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হক, আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তুজা। মর্তুজা ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের শিল্পী সমাজ, যাদেরকে আমরা সংবেদনশীল মানুষ হিসেবেই জেনে থাকি, তারা যে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান করলেন, রাজনৈতিকভাবে তো ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু এই যে হত্যাকাণ্ড, মানবতার বিরুদ্ধে যে অপরাধ, এই অপরাধে তারা কিভাবে লিপ্ত হলেন, এর ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের শিল্পী সমাজ বললে আসলে একটু ভুল মেসেজ যায়। আমাদের শিল্পী সমাজের একটা অংশ, যে অংশটা গেছে আমরা কথা বলছি সেই অংশটা নিয়ে। এখানে একটু দেখা দরকার যে শিল্পীদেরকে আমরা আলাদা করে দেখছি কেন, সংবেদনশীল মানুষ বলছি কেন। বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি আমরা দেখি, 1971 সাল থেকে যদি শুরু করি, তার আগে যদি নাও যাই, সেই সময়েরও ইতিহাস আছে। সেই সমস্ত সব কয়টি জায়গাতে দেখব, 1971 সাল যদি দেখি, 1990 সাল যদি দেখি, মাঝের সময়কাল যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা ব্যক্তিত্ব, যারা মানুষ, যারা শিল্পী সমাজ বা শিল্পী হিসেবে পরিচিত, এই সমস্ত আন্দোলন সংগ্রামে শিল্পীদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। ভূমিকাটা হচ্ছে তারা একেবারে সামনের কাতারে থেকে জনমানুষের কোনো ক্ষেত্রে জনমানুষের সঙ্গে মিশে গেছেন, কোনো ক্ষেত্রে নেতৃত্ব পর্যায়ে থেকেছেন। এই যে একটা ভাবমূর্তি শিল্পী সমাজের তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই আমাদের যে কোনো কঠিন সময়ে, যে কোনো আন্দোলন সংগ্রামের সময়ে আমাদের ভেতরে একটা ধারণা তৈরি হয় যে শিল্পীরা, সংবেদনশীল মানুষেরা, ছাত্র জনতা বা সাধারণ জনমানুষের যে আকাঙ্ক্ষা, সাধারণ জনমানুষের যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে থাকবেন। কেন সাধারণ জনমানুষের চাহিদার সঙ্গে থাকবেন? কারণ সাধারণ জনমানুষের চাহিদা হয় দেশ ও দেশের মানুষের পক্ষে, বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো শাসকের পক্ষে নয়। সেই কারণেই শিল্পী সমাজের কাছে ধারণা করা হয়, প্রত্যাশা করা হয় যে তারা মানুষের সঙ্গে থাকবেন, অর্থাৎ ভালো কিছুর সঙ্গে থাকবেন। তারা সংবেদনশীল মানুষ হিসেবে ন্যায্যতার সঙ্গে থাকবেন, অন্যায্যতার দিকে যাবেন না, অনৈতিকতার দিকে যাবেন না, অন্যায়ের দিকে যাবেন না। আপনি এখন যে ঘটনাটার কথা উল্লেখ করছেন, সেটি হচ্ছে 1.5 দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার যে দানবীয় স্বৈরাচারী শাসন চালিয়েছে বাংলাদেশে, সেই দানবীয় শাসনের বিরুদ্ধে ক্রমান্বয়ে যে আন্দোলন গড়ে উঠেছে, প্রতিবাদ গড়ে উঠেছে, সেটার একটা প্রকাশ ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। সেই ছাত্র জনতার আন্দোলন যখন চলছিল, একটা স্বৈরাচার, দানবীয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার তখন নির্বিচারে, সত্যিকার অর্থেই নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। একেবারে মানে এমন না যে আন্দোলন ছত্রভঙ্গ করার জন্যে ফাঁকা গুলি করা হয়েছে, দুর্ঘটনাবশত 2-1 মারা গেছে, তা নয়। বুক বরাবর, মাথা বরাবর, পেট বরাবর লক্ষ্য করে শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, সেনাবাহিনী দিয়ে গুলি করে মানুষ হত্যা করিয়েছে। এটা দৃশ্যমানভাবে দেখা গেছে, এর অডিও আছে, এর ভিডিও আছে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে সারা দেশের মানুষ দেখেছেন, একজন মুগ্ধকে যেভাবে হত্যা করা হয়েছে সারা দেশের মানুষ দেখেছেন। তো এই দৃশ্য দেখার পরেও শিল্পী সমাজের একটা অংশ এই হত্যাকাণ্ডের পক্ষে একটা অবস্থান নিয়েছেন। তারা দৃশ্যমানভাবেই নিয়েছেন। এখানে দুটি বিষয়, আপনি হয়তো বলছেন তাদের যে একটা ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপটির কথা, সেটা ছাড়াও তারা দৃশ্যমানভাবে এই স্বৈরাচার দানবীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। সেটার প্রমাণ হচ্ছে যে যখন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে,
এই শিল্পী সমাজ বলতে যাদের কথা বলছি, এই খণ্ডিত অংশ, তাদের যারা নেতা, তাদের যিনি নেতা, তিনি মানুষ হত্যা করিয়েছেন গুলি করে, তারপরে ভাঙাচোরা মেট্রো রেল দেখে সেখানে গিয়ে তিনি কান্নাকাটি করেছেন। যেহেতু তাদের নেত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু মেট্রো রেল দেখে কান্নাকাটি করেছেন, মেট্রো রেলের ভাঙাচোরা দেখে কান্নাকাটি করেছেন, মেট্রো রেল স্টেশনের মানুষ হত্যা করা তার কাছে খুব সাধারণ ব্যাপার মনে হয়েছে, মেট্রো রেলটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই ধারাবাহিকতায় তাদের নেতা যেহেতু এই কাজ করেছেন, সেই ধারাবাহিকতায় এই যে শিল্পীদের কথা বলছি, তারা যেটা করেছে, তারা সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, ছাত্র জনতাকে হত্যা করা হচ্ছে, এটা তাদের ভেতরে কোনো প্রতিক্রিয়া তৈরি করেনি। বিটিভিতে আগুন দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারা সেটার সামনে গিয়ে কান্নাকাটি করেছেন। এটা কোনো সুস্থ বুদ্ধির সাধারণ মানুষ এই কাজটি করতে পারেন না, কিন্তু তারা এই কাজটি করেছেন। এটা ধরেন এক ধরনের, কি বলবো, যদি এই শব্দটা বলা হয় যে এক ধরনের হিপোক্রেসিমূলক মানসিকতা যাদের ভেতরে থাকে, তারা এই কাজটা করতে পারে। তো এই শিল্পীরা সেই কাজটি করেছেন। আর এই কাজটি করতে গিয়ে তারা যেটা প্রমাণ করেছেন যে তারা গণহত্যা, মানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে যে অপরাধ, মাস কিলিং, যেটা শেখ হাসিনা সরকার করেছে, সেটার পক্ষে তারা একটা অবস্থান নিয়েছে। আর এই যে তাদের যে ইন্টারনাল গ্রুপ, সেই গ্রুপের কথোপকথনটি যখন সামনে এসেছে, তখন দেখা গেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোকে সমর্থন করছেন। ছাত্র জনতা আন্দোলন করছে, তারা বলছেন যে এদের গায়ে গরম পানি ঢেলে দিলে হয়, যে কোনো উপায়ে আন্দোলনকে দমন করতে হবে, তারা এটার কথা বলছেন। অর্থাৎ যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, সেই হত্যাকাণ্ডগুলোকে তারা সমর্থন করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন এরা সংবেদনশীল মানুষ, তাহলে এরা কেন ছাত্র জনতার এই ন্যায্যতার পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনের বিপক্ষে চলে গেলে? এর কারণ খুব সাধারণত শিল্পী সমাজকে ধারণা করা হয় তারা একটু লোভ লালসার ঊর্ধ্বে থাকবেন, তারা মানুষের জন্য কাজ করবেন, মানবতার পক্ষে কাজ করবেন। কিন্তু আমাদের যে শিল্পী সমাজের যে ক্ষুদ্র খণ্ডিত যে অংশটি নিয়ে কথা বলছি, তারা হচ্ছেন লোভ এবং লালসার কাছে নিজেদের বিবেককে তারা বিক্রি করে দিয়েছেন। লোভ এবং লালসা দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে তারা তাদের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, শিল্পীদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলেছেন। সেই বৈশিষ্ট্য হারিয়ে তারা গণহত্যায় উস্কানি দিচ্ছেন, সমর্থন করছেন। যারা প্রতিবাদ করছেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যারা ন্যায্যতার পক্ষে প্রতিবাদ করছেন, সেই ছাত্র জনতার গায়ে পানি ঢেলে দিতে পারছেন। তারা প্রকাশ্যে বলছেন যে গরম পানি ঢেলে দেয়া হোক, আসলে তারা পুলিশ দিয়ে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড সংগঠিত করছে, আসলে তারা সেটাই বলছেন যে এদেরকে হত্যা করো, যে কোনো উপায়ে এদেরকে নিয়ন্ত্রণ করো, যে কোনো উপায়ে এদেরকে দমন করো। এই যে জায়গাটি, এটি হচ্ছে মূলত এই শিল্পীদের, এদের আমি শিল্পী বলতে চাই না, এরা তথাকথিত শিল্পী। কোনো শিল্পী এই কাজ করতে পারেন না, এরা তথাকথিত শিল্পী। শিল্পী নামের আড়ালে এক ধরনের লোভ লালসা, নিজস্ব ব্যক্তিগত সুবিধা ইত্যাদি ইত্যাদি কারণে রাজনীতির একটা উচ্চাকাঙ্ক্ষা, রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা খারাপ কিছু নয়, কিন্তু তাদের হচ্ছে কাজ না করে উচ্চাকাঙ্ক্ষা, কিছু একটা পদ পেতে চান, কিছু একটা সুবিধা পেতে চান, সেখান থেকে কিছু অর্থ পেতে চান, সেখান থেকে কোনো না কোনো একটা কিছু পেতে চান। এই যে লোভ লালসা, এই লোভ লালসার কাছে যেহেতু তারা নিজের বিবেককে বিক্রি করে দিয়েছেন, সেই কারণে তারা গণহত্যার পক্ষে, মানুষ হত্যার পক্ষে অবস্থান নিয়ে তারা ওই যে টেলিভিশনের সামনে গিয়ে কান্নাকাটি করছেন। মানে হিপোক্রেট মানুষরা সাধারণত এই ধরনের কাজ করে থাকে। আমাদের এই শিল্পীরা, এই খণ্ডিত অংশটা এই কাজটিই করেছে। আমরা ভাই এখন বাক স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে থাকি। এই যে শিল্পীদের অবস্থান হত্যাকাণ্ডের পক্ষে, তারা সরাসরি এ নিয়ে কথা বলছেন, এটা কি বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে কিনা? ব্যাপারটা কি এমন যে তারা হত্যাকাণ্ডকে সমর্থন জানাতেই পারে? যে সমস্ত শিল্পীদের নিয়ে কথা বলছি, তাদের যে কেউ বা সম্মিলিতভাবে আমার এই কথার প্রতিবাদ করতে পারেন। তারা বলতে পারেন যে আমি যে কথাগুলো বলছি, এই কথা এই কারণে ঠিক নয়, এবং আমার এতে রাগ করার বা ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি যা বলছি, আমি যে যুক্তি দিচ্ছি, সেই যুক্তির বিপক্ষে দাঁড়িয়ে তিনি তার কথা বলছেন। এইটার নাম বাকস্বাধীনতা, এবং এই কাজটি যে কেউ করতে পারে। আপনি আপনার ওই চেয়ারে বসেও আমার সঙ্গে এখন বলতে পারেন যে আপনি এই কথাটা ঠিক বললেন না। আপনার যদি কোনো মতামত থাকে, আপনিও সেটা জানাতে পারেন। এর নাম বাকস্বাধীনতা। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, সেখানে এসে আপনার মতামতের বিরুদ্ধে যে কথা বলছে, সেটা বাকস্বাধীনতা। ওটা নিয়ে সেটা যদি আপনাকে কিঞ্চিত অসম্মানও করে, তবুও আপনি বা আমি মেনে নিব যে ঠিক আছে, আমি আমারটা বলেছি, সে তারটা বলেছে, আমার বলার ভাষা একরকম, তারটা আর একরকম। এটাকে আপনি বাকস্বাধীনতা বলতে পারেন। কিন্তু আবু সাইদকে
কোনো কারণ ছাড়া, কারণ থাকলেও হত্যা করা যায় না, আবু সাইদকে গুলি করে হত্যা করানো হলো, আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, আপনার কর্মকাণ্ড দিয়ে যদি এটা প্রমাণ হয় যে আপনি ওই হত্যাকাণ্ডকে সমর্থন করছেন, এবং যখন মনে হয় যে আপনি চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ঠিক আছে, আপনি বলছেন যে এই হত্যাকাণ্ডটি ঠিক আছে, তখন আর এটা বাকস্বাধীনতা থাকে না, তখন এটা অপরাধের পর্যায়ে পড়ে। তা আমাদের এই শিল্পীরা যাদের কথা বলছি, তারা এই ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। তারা একটা দানবীয় শাসন ব্যবস্থায় একটা দানবীয় অপরাধমূলক কর্মকাণ্ড যে শাসক করেছে, সেই দানবীয় অপরাধমূলক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছেন। এই নাম কোনো বিবেচনাতেই বাকস্বাধীনতার পর্যায়ে পড়ে না। বাকস্বাধীনতার পর্যায়ে আপনি হত্যা করে সেটার পক্ষে যুক্তি দেবেন, যুক্তি দিয়ে বলবেন যে এটা আমার স্বাধীনতা, আমি আমার মত প্রকাশ করতে পারি, করতে পারেন, কিন্তু সেটা আসলে অপরাধের পর্যায়ে পড়ে, সেটা আর বাকস্বাধীনতার পর্যায়ে পড়ে না। এই শিল্পীদের যে কর্মকাণ্ড, হত্যাকাণ্ড সমর্থন করা, সেটা কোনো বিবেচনাতেই বাকস্বাধীনতার পর্যায়ে পড়ে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমাদের সব পেশাজীবীরা সরাসরি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, সমাজে এর প্রভাব কি? প্রথমত কথা, রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই যদি না হন, বা সবাই না হলেই সবচেয়ে ভালো, কারণ এক একজনের কাজ এক এক রকম। কিন্তু এখানে এর বিপরীতে কথা আসবে, এটা হলো বাকস্বাধীনতা। এর বিপরীতে আপনি বলতেই পারেন, বা একজন শিল্পী বলতেই পারেন যে হ্যাঁ আমি শিল্পী, কিন্তু আমার তো একটা নিজস্ব মতামত আছে, আমার তো একটা নিজস্ব দর্শন আছে, আমি বিএনপিকে সমর্থন করবি, আমি আওয়ামী লীগকে সমর্থন করতে পারি, কেউ বলবে আমি সিপিবিকে সমর্থন করতে পারি, সেটা যে কেউ বলতে পারে, আমি তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারি। আমি সাংবাদিক যদি পারে তাহলে ইঞ্জিনিয়ার পারবে না কেন, ইঞ্জিনিয়ার যদি পারে তাহলে শিল্পী পারবে না কেন, এরকম তর্ক বিতর্ক হবে। আর এইখানে আমার বক্তব্য খুব পরিষ্কার যে রাজনীতির সঙ্গে কে সম্পৃক্ত হবেন আর কে সম্পৃক্ত হবেন না, সেটা যার যার নিজস্ব বিবেচনা। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওই সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম ব্যবহার করে একটা তল্পিবাহকের ভূমিকায় অবতীর্ণ হন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম ব্যবহার করে আপনি যদি তোষামতকারীর ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে সেটা ওই সামগ্রিকভাবে শিল্পী সমাজের ইমেজের জন্য ক্ষতি হয়। ন্যায্যতা প্রতিষ্ঠার কোনো পর্যায়ে আসলে তখন যদি তারা কোনো কথা বলেন, তখন দেশের মানুষের কাছে সেটা গুরুত্ব পায় না। ধরেন এদেশে কমপক্ষে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 14, 18, 24। তিনটি নির্বাচনই খুবই বিতর্কিত, একটি রাতে ভোটে হয়েছে আর দুটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। আমাদের এই শিল্পী সমাজ, আমাদের এই কালচারাল অঙ্গনের মানুষ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, যারা ওই যে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন হিসেবে জনমানুষের কাছে পরিচয় দিয়েছে, তারা এই তিনটি নির্বাচনকেই সমর্থন করেছে এবং বলেছে যে এটা ভালো নির্বাচন হয়েছে। মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারা বলেছে ভালো ভোট হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। এই যে তারা অসত্য প্রচারণা চালিয়েছে, এই অসত্য প্রচারণা চালানোর কারণে তারা একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এবং মানুষ মনে করেছে যে কালচারাল অঙ্গনের মানুষ, এরা সত্য কথা বলে না, এরা অসত্য কথা বলে, এরা স্বৈরাচারের পক্ষে কথা বলে, এরা তোষামতকারী, এরা তল্পিবাহক, এরা সুবিধাভোগী, এরা পদপদবীর লোভে এই কাজগুলো করে। এই ঘটনাগুলো যখন ঘটে, তখন সেটা সামগ্রিকভাবে রাজনীতির জন্য ক্ষতি হয়, দেশের জন্য ক্ষতি হয়। তো সেই কারণে রাজনীতি যে কেউ করতে পারে, আমাদের শিল্পীরাও করতে পারে, অন্য যে কেউ করতে পারে, কিন্তু সেই রাজনীতি মানে যদি তোষামতকারীর ভূমিকায় কেউ অবতীর্ণ হয়ে যায়, শিল্পীরা যেটা হয়েছে, আরও অনেকে হয়েছে, এখন যেহেতু আমরা শিল্পীদের নিয়ে মূলত কথা বলছি, শিল্পীদের একটি খণ্ডিত অংশ নিয়ে কথা বলছি, সেই কারণে তাদের কথা বলছি। তারা যে তল্পিবাহক, তোষামতকারী, সুবিধাভোগী, লোভী, এই সমস্ত দ্বারা নিজেদেরকে আবৃত করেছেন, সম্পৃক্ত করেছেন নিজেদেরকে, সেই কারণে এই রাজনীতিটা খুব ক্ষতিকর। আপনি যদি আদর্শভিত্তিক রাজনীতি করেন, আপনি যদি মনে করেন যে আমি শিল্পী সমাজের ন্যায্যতার কথা বলবো, দেশের মানুষ যেখানে নিপীড়িত হবে, নির্যাতিত হবে, তার বিপক্ষে আমাদের একটা অবস্থান থাকবে, সেই রাজনীতি তো দেশের জন্য মঙ্গলজনক। সেই রাজনীতি তো অবশ্যই করা উচিত যে কারো। ধরেন এই আন্দোলনের পক্ষে যে সমস্ত শিল্পীরা অবস্থান নিয়েছেন, ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছেন, একটা দানবীয় স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের বিপক্ষে ছাত্র জনতা আন্দোলন করেছে, নিরীহ ছাত্র জনতা, তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না, লাঠি ছিল সর্বোচ্চ। সেই ছাত্র জনতার পক্ষে যে শিল্পীরা অবস্থান নিয়েছিলেন, দেশের মানুষ যে অবস্থান নিয়েছিলেন, এটা তো ঝুঁকি ছিল। যদি স্বৈরাচারের পতন না হতো, স্বৈরাচার যদি আজকেও ক্ষমতায় থাকতো, তাহলে এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছিলেন, ন্যায্যতার আন্দোলনে যারা সমর্থন করেছিলেন, তাদের সবার জন্য বিপদ থাকতো। আর এই যে ক্ষমতার সঙ্গে থাকা শিল্পীরা, যারা ক্ষমতার সঙ্গে ছিলেন, পদপদবি চেয়েছিলেন, তারা এই প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, হত্যাকাণ্ডগুলোকে সমর্থন করেছে। আর শেষ করি এটা বলে যে
ক্ষমতার সঙ্গে থাকা আর রাজনীতি করা দুটি আলাদা ব্যাপার। রাজনীতি যে কেউ করতে পারে, শিল্পীরাও করতে পারে, তার নিজস্ব একটা অবস্থান থাকতে পারে, তার বক্তব্য থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ড সে সমর্থন করতে পারে না, অনৈতিকতা তার সমর্থন করার কথা নয়। আর একটা কথা, যারা গুরুত্বপূর্ণ মানুষ সমাজের, যারা শিল্পী সমাজ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সমাজ, তারা একটা অগ্রসর সমাজ হিসেবে ধরা হয়, সমাজের অগ্রসর শ্রেণীর মানুষ হিসেবে তাদেরকে ধরা হয়। তাদের কাছ থাকে বা হওয়ার কথা ক্ষমতাকে প্রশ্ন করা, ন্যায্য হলে সেটা নিয়ে কথা বলা, অন্যায্য যে কোনো কিছু হলে ক্ষমতাকে প্রশ্ন করা। আমাদের শিল্পী সমাজের কাজ ছিল দানবীয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে প্রশ্ন করা, কিন্তু আমাদের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের যাদের কথা বলছি আজকে, তারা যেটা করেছে, তারা এক ধরনের লেজুর ভিত্তি করেছে। তারা প্রশ্ন না করে প্রশংসা করেছে, তারা প্রশ্ন না করে তোষামদি করেছে, তারা প্রশ্ন না করে পদ পেতে চেয়েছে, তারা প্রশ্ন না করে বিদেশ সফরের সঙ্গী হতে চেয়েছে, তারা প্রশ্ন না করে মন্ত্রী হতে চেয়েছে, তারা প্রশ্ন না করে এক ধরনের এই দানবীয় স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যা করা দরকার সেই কাজগুলো করেছে। এই কারণে এই শিল্পীরা যে রাজনীতির কথা বলছেন বা আমাদের সমাজে পেশাজীবীরা এখন যে রাজনীতি করছেন, দলীয় মানে ক্ষমতাসীন বা ক্ষমতার বাইরের দলীয় রাজনীতির লেজুর ভিত্তি করা, আমাদের পেশাজীবীদের উচিত, তার মধ্যে আমরা সাংবাদিকরাও পড়ি, আমাদের পেশাজীবীদের উচিত এই ধরনের লেজুর ভিত্তিমূলক সাংবাদিকতার রাজনীতির জায়গা থেকে বের হয়ে আসা। আমরা রাজনীতি করব আমাদের পেশার জন্য যা মঙ্গলজনক সেটার পক্ষে থেকে কাজ করব। ক্ষমতায় যদি আমরা সমর্থন করি এরকম কোনো দল ক্ষমতায় থাকে, তাহলে সে যখন অন্যায় করবে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায্য যে কোনো কিছু দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি প্রতিবাদে সাধারণ জনমানুষের পক্ষে থাকব, দেশের পক্ষে থাকব। আমি একটা নির্দিষ্ট সরকারের লেজুর ভিত্তি করব না, শুধুমাত্র নিজেদের সুবিধার কথা বিবেচনা করে। তা আমাদের এই যে শিল্পীদের কথা বলছি, তারা বিনা ভোটে এমপি হতে চেয়েছে, বিনা ভোটে মন্ত্রী হতে চেয়েছে, পদবি চেয়েছে, প্লট চেয়েছে, বাড়ি চেয়েছে, রাজনৈতিকভাবে সুবিধা চেয়েছে, যে কারণে তারা রাজনীতিটাকে একটা তোষামতকারীর জায়গাতে নিয়ে গেছেন। একজন শিল্পীর সঙ্গে তোষামতকারী, এই ইমেজটা একেবারে বেমানান। এই কাজটি তারা করেছেন, এই কাজটি তাদের করা ঠিক হয়নি। দ্রুত উচিত তাদের এই জায়গা থেকে বের হয়ে আসা। তারা তাদের গ্রুপের যে ইন্টারনাল গ্রুপ নিয়ে আমরা আলোচনা করছি, তারা তাদের ইন্টারনাল গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই। ওই আলো খুঁজতে গিয়ে তারা অন্ধকারে হারিয়ে গেছেন। তারা নিজেরা তো অন্ধকারের মানুষ, তারা নিজেদেরকে তো রাজনীতি দিয়ে, তারা নিজেদেরকে লোভ লালসা দ্বারা এমনভাবে নিজেদেরকে কলুষিত করেছেন যে তারা অন্ধকারের মানুষ হয়ে গেছেন। তারা যখন আলো খুঁজতে গেছেন, নিজেরা ওই অন্ধকারের ভেতরে হারিয়ে গেছেন। তারা কোনো আলো দেখতে পাননি, তারাও আলো দেখতে পারেননি, আলো আনতেও পারেননি। তারা মূলত শিল্পী সমাজের ক্ষতি করেছেন। সুতরাং আলো তখনই আসে যখন আপনি নীতি নৈতিকতা ঠিক রেখে ন্যায্যতার পক্ষে থাকেন, তখন আপনি আলো দেখবেন। তাছাড়া আপনি আলো খুঁজতে গেলে অন্ধকারে আপনি হারিয়ে যাবেন। আমাদের এই শিল্পীরা যেভাবে অন্ধকারে হারিয়ে গেছে। ধন্যবাদ মুর্তজা ভাই, আমাদের আজকের আলোচনা এতটুকু।